নমস্কার। গল্পখানার আরও একটি নতুন রোমাঞ্চকর ও ভৌতিক অনুভূতি দিয়ে সাজানো গল্প নিয়ে আমরা আবারও হাজির হলাম। আমাদের আজকের নিবেদন শ্রী সুশীল কৃষ্ণ দাশগুপ্তের লেখা মাতৃস্নেহ। শ্রী সুশীল কৃষ্ণ দাশগুপ্ত বাংলা সাহিত্যের একজন জনপ্রিয় লেখক ছিলেন, যিনি ভৌতিক এবং অতিপ্রাকৃত কাহিনীগুলির জন্য বিখ্যাত। তার লেখা মাতৃস্নেহ গল্পটি তার একটি পরিচিত রচনা। তবে এই গল্পটির সুনির্দিষ্ট প্রকাশনার সাল এবং প্রকাশক সম্পর্কে নির্দিষ্ট তথ্য খুব সীমিতভাবেই উপলব্ধ। বাংলা সাহিত্য থেকে প্রকাশিত বেশিরভাগ গল্প বা উপন্যাস প্রথমবার পত্রপত্রিকায় প্রকাশিত হতো, পরে সেটি বই আকারে সংকলিত হতো। শুরু করছি আমাদের আজকের বিশেষ নিবেদন, শ্রী সুশীল কৃষ্ণ দাশগুপ্তের লেখা মাতৃস্নেহ। যুদ্ধ তখন পূর্ণ বেগে চলছে। দুর্ধর্ষ জাপানিদের বাধা দেওয়ার জন্যে বাংলাদেশের নানা স্থানে নতুন নতুন ঘাঁটি তৈরি হচ্ছে। অখ্যাত অঞ্চলগুলো বিখ্যাত হয়ে উঠেছে যুদ্ধের হিড়িকে। আমরা তখন কলকাতার এক মিলিটারি অফিসে চাকরি করি। হঠাৎ ওপর থেকে হুকুম এলো, আমাদের সেকশন থেকে দুজনকে হীরাপুর রওনা দিতে হবে। হীরাপুর বর্ধমান জেলার একটা কৃষি প্রধান স্থান, সেখানে নতুন একটা ঘাঁটি বসছে। সেই সূত্রেই আমাদের তলব পড়েছে। না, বলবার জো নেই, আমরা মিলিটারি অফিসের চাকুরিয়া, মুখ বুঝে হুকুম তালিম করতেই হবে। কাজেই আমরা রাত 10টার সময় তাড়াতাড়ি যাওয়ার জন্য তৈরি হলাম। পরদিন সকালে হীরাপুর উপস্থিত হয়ে দেখলাম একটা বিস্তীর্ণ জঙ্গলকে ভেঙে আধুনিক একটা নগরে পরিণত করবার আয়োজন চলছে। ঘর বাড়ি এখনও কিছুই গড়ে ওঠেনি। শ্রমিকদের জন্য হোগলার ছাউনি দেওয়া বড় বড় চালা ঘর তোলা হয়েছে, কর্মচারীদের জন্যেও তাঁবু পড়েছে। এরই নাম ক্যাম্প। ইংরেজ অফিসার আমাদের দুজনকে বললেন, ক্যাম্পে থাকিতে যদি আপনাদের অসুবিধা হয়, কাছেই গ্রাম আছে, সেখানে সুবিধা মতো কোনো বাড়ি ভাড়া করেও থাকতে পারেন। রেশন বরং এখান থেকেই লইয়া যাইবেন। অজয় ও আমি এই দুজনই কলকাতার অফিস থেকে এসেছি। সাহেব আমাদের দেখেই বুঝেছিলেন যে কুলিদের সঙ্গে চালাঘরে বাস করা যেমন আমাদের পক্ষে অসম্ভব, সাহেবদের সঙ্গে ক্যাম্পে থাকাও তেমনই অসুবিধাজনক। সেই জন্যে আলাদা বাসা নিয়ে থাকবার যুক্তি দিয়েছিলেন। সাহেবের যুক্তি আমাদের মনোপ্রুত হলো এবং দুই বন্ধু একত্র সন্নিহিত গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সরকারি ছাউনি থেকে খানিকটা তফাতে হীরাপুর গ্রাম। পল্লী অঞ্চলের লোভনীয় প্রাকৃতিক সৌন্দর্য থেকে আরম্ভ করে সহজ সরল জীবনযাত্রার পক্ষে যা কিছু প্রয়োজন, কিছুরই অভাব বা অপ্রতুল নেই এই গ্রামে। আমাদের দেখেই গ্রামবাসীদের মধ্যে অনেকেই এগিয়ে এসে আমাদের সঙ্গে আলাপ পরিচয় করলেন। তারপর একটি বাড়ির বৈঠকখানায় আমাদের নিয়ে গিয়ে বসালেন। শুনলাম এই বাড়ির মালিক ব্রাহ্মণ এবং তিনি গ্রামের ভূস্বামী। নবাগত কেউ এই গ্রামে এলে এই বাড়িতেই ওঠেন এবং গৃহস্বামী আতিথ্য সৎকারে সর্বদাই প্রস্তুত থাকেন। একটু পরেই গৃহস্বামী বৈঠকখানায় এলেন। তার নাম সদানন্দ ভট্টাচার্য। বয়স 50 অতীত হয়েছে। দেখলেই শ্রদ্ধায় মাথা নত হয়। আমরা হেঁট হয়ে তাকে প্রণাম করলাম। তিনিও প্রসন্ন মুখে আমাদের সম্বর্ধনা করলেন। কথায় কথায় আমরা তাকে আসল উদ্দেশ্য জানালাম। তিনি শুনে বললেন, কলকাতা শহরের মতো তো এখানে বাড়ি ভাড়া পাওয়া যায় না বাবা। আর ঘর বাড়ি বলতে তো দেখছো বেশিরভাগই সব মাটির দেওয়াল, আর মাথায় তার ঘর বা গোলপাতার ছাউনি। এসব বাড়িতে তোমরা বাস করতে পারবে না। তোমাদের যদি আপত্তি না থাকে, আমার এই বৈঠকখানায় কোনো রকম মাথা গুঁজে থাকতে পারো। তবে 5 জনের সঙ্গে থাকতে হবে বই কি, কেননা অতিথি অভ্যাগত এলে তো তাদেরও ফেলতে পারবো না। আমি তাকে এই বদান্যতার জন্য অনেক ধন্যবাদ দিয়ে বললাম, আপনার কথাতেই মহত্বের পরিচয় পেয়ে আমি ধন্য হয়েছি। কিন্তু দেখুন, 2-4 দিনের কথা হলে না হয় এখানে থাকা যেত, কিন্তু আমাদের যে কতদিন থাকতে হবে তার ঠিক নেই। কাজেই আলাদা একটা যেমন তেমন বাড়ি আমাদের দেখে নিতে হবে। এই সময় ভট্টাচার্য মহাশয় বললেন, তোমাদের থাকবার মতন বাড়িও ছিল বাবা, কিন্তু সেখানে থাকবার পরামর্শ তো আমি দিতে পারি না। কথাটা শুনেই মনে একটা কৌতূহল জেগে উঠল। সেই সঙ্গে বেশ কিছুটা খুশিও হলাম। জিজ্ঞাসা করলাম, বাড়ি যদি থাকে তবে আপত্তি করছেন কেন? আমার প্রশ্নের উত্তরে ভট্টাচার্য মহাশয় বললেন,
তার কারণ সে বাড়িতে কেউ রাত্রিবাস করতে পারে না। সাহস করে যারাই বাস করতে গেছে তাদের ওই বিশেষ রকম ক্ষতি হয়েছে, প্রাণও হারিয়েছে অনেকে। এখন ওই বাড়ির নাম রটেছে ভূতের বাড়ি। কাজেই তোমাদের ওই বাড়িতে কি করে বাস করতে বলি বলো? স্তব্ধ হয়েই আমরা গৃহস্বামীর কথা শুনলাম। অমনি আমাদের দুজনের চোখে চোখে ইশারা খেলে গেল। তারপরই আমরা জেদ ধরে বসলাম, ওই বাড়িতেই আমরা উঠব। আগ্রহের সঙ্গে জানালাম, আপনি আর আপত্তি করবেন না, আমরা ভূতের ভয় করি না। আমাদের সঙ্গে বন্দুক, পিস্তল আর একটা টর্চও থাকবে। আমরা নিরাপদেই ওই বাড়িতে বসবাস করতে পারবো। ভট্টাচার্য মহাশয় কিন্তু কিছুতেই মত দিতে চান না। আগেকার দুর্ঘটনাগুলির উল্লেখ করে বাধা দিতে থাকেন। তিনি অনুরোধের সুরে বললেন, এমন কাজও করো না বাবাজি। কেন প্রাণগুলো ইচ্ছে করে হারাবে? ও আগ্রহ ত্যাগ করো। আমরাও নাছোড়বান্দা, কিছুতেই কোনো সংকল্প ত্যাগ করতে প্রস্তুত নই। সবই নয় শেষে তাকে বললাম, দেখুন, আমরা কলকাতার ছেলে, ওসব কুসংস্কারে আমরা বিশ্বাস করি না। যদি আমাদের চেষ্টায় ওই বাড়িখানার অপবাদ ঘুচে যায়, আপনার গ্রামের পক্ষে কি সেটা মঙ্গলের কথা নয়? আপনি অনুগ্রহ করে ওই বাড়িতে আমাদের যাওয়ার ব্যবস্থা করে দিন। আপনার কাছে আমরা এটা ভিক্ষা বলেই চাইছি। অজ্ঞতা তিনি মত দিতে বাধ্য হলেন। তবে তিনি এও বললেন, তাহলে তোমরা এক কাজ করো, একসঙ্গে দুজনেই বিপদের মুখে ঝাঁপিয়ে না পড়ে বরং একে একে এগিয়ে যাও। এবেলা এখানেই স্নান আর আহার সেরে বাড়িখানা দেখে এসো। তারপর তোমাদের মধ্যে একজন যার বেশি সাহস আর আগ্রহ, সেই ওই বাড়িতে বরং রাত্রিবাস করে দেখুক ব্যাপারখানা কি। এর ফল কি হবে জানো? একজনের উপর দিয়েই বিপদটা যেতে পারে। তার এই উপদেশ ভালো বলেই মনে হলো। ভট্টাচার্য মহাশয়ের বাড়িতে আমরা স্নান ও মধ্যাহ্নভোজন সেরে বাড়ি দেখতে চললাম। গ্রামের প্রায় শেষ প্রান্তে এই বাড়ি। চারিদিকে জঙ্গল ও পতিত জমি। এক ডাকে সাড়া পাওয়া যায় এমন বাড়ি কাছে একখানিও নেই। বুঝতেই পারলাম লোকালয় থেকে অনেকখানি দূরেই বাড়িখানি পড়ে আছে। কিছু দূরে একটা খাল। বাড়িখানাও ছোট, চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা। সদর দরজা খুললেই সামনে পড়ে এক ফালি উঠান, তার চারিদিকে বড় বড় ঘাস ও আগাছা, তারপরেই কয়েকখানি ঘর। বাড়ির ভেতর ঢুকে আমরা লম্বা চওড়া একটা দালান পার হয়ে একটা বড় ঘরে এলাম। তার মাঝখানে চৌকি পাতা, পিছনে বড় বড় দুটো জানালা। বড় ঘরের দুপাশে আরও দুটো ছোট ছোট ঘর। মাঝের ঘরখানা দেখে আমার বেশ পছন্দ হলো। বেশ আলো বাতাসও রয়েছে ঘরখানাতে। এই হল ঘরেই রাত্রিবাস করা যাবে স্থির হলো। তক্তপোষের ওপর শতরঞ্চি ও বিছানা পেতে দিব্যি ফরাস করা গেল। ভট্টাচার্য মহাশয় আমাদের সঙ্গে তার বাড়ির দুজন ভৃত্যকে পাঠিয়েছিলেন। তারা উঠানের বন ও জঙ্গল পরিষ্কার করে এবং ঘরগুলি ধুয়ে মুছে বসোপযোগী করে দিল। কাজ শেষ করেই তারা সবিনয় বিদায় নেওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠল। বুঝলাম এ বাড়িতে সন্ধ্যার দিকে থাকবার মতো দুঃসাহস তাদের মোটেই নেই। বললাম, ভয় নেই, একটু থাকো। আমাদের একজনই এখানে থাকবে, আর একজন তোমাদের সঙ্গেই যাবে। এখন আমাদের মধ্যে তর্ক বাঁধল, কে প্রথম দিন রাত্রিবাস করবে। অজয় ও আমি প্রত্যেকেই প্রথম রাত্রি এখানে কাটাবার জন্য ব্যাকুল হয়ে উঠেছি। অজ্ঞতা দুটুকরো কাগজে দুজনের নাম লিখে টুকরো দুটো মুড়ে বিছানার উপর ছড়িয়ে দিয়ে ভৃত্যদেরকে একজনের ইচ্ছা মতো একটা তুলতে বলা হলো। প্রথম মোড়কটি তোলা হতেই সেটি খুলে দেখলাম, তাতে অজয়ের নাম লেখা রয়েছে। আনন্দে অজয় চিৎকার করে উঠল। অজ্ঞতা স্থির হলো যে অজয়কেই আজকে এখানে রাত্রিবাস করতে হবে, তাও একা। আমি শেষে পড়ে গেলাম। এদিকে সন্ধ্যা হয়ে আসছে দেখে ভৃত্যদ্বয় তাড়া দিতে লাগলো। তারা আর বেশিক্ষণ এখানে থাকতে প্রস্তুত নয়। তখন আমাকেও তাড়াতাড়ি সব ব্যবস্থা করে উঠতে হলো। ভট্টাচার্য মহাশয়ের বাড়ি থেকে একজনের মতো খাবার, সরাই ভরা পানীয় জল, বড় বড় দুটো মোমবাতি আমাদের সঙ্গে এসেছিল। তাছাড়া টোটা ভরা রিভলভার, চড়া রশ্মির টর্চ, একখানা মাসিক পত্র, একটা প্যাড ও ফাউন্টেন পেনও আনা হয়েছিল। আমাদের মধ্যে কথা হয়েছিল যে যার অদৃষ্টে রাত্রিবাস ঘটবে, কোনো আশ্চর্য ব্যাপার কিছু দেখলেই সে সেই প্যাডে লিখে রাখবে।
কেননা যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে পরদিন ওই লেখা দেখে ব্যাপারটা বুঝতে পারা যাবে। এরপর অজয়ের কাছ থেকে বিনয় নিয়ে এবং কথা মতো কাজগুলো করবার কথা মনে করিয়ে দিয়ে আমরা সন্ধ্যার একটু আগেই সেখান থেকে বেরিয়ে এলাম। ভট্টাচার্য মহাশয় বৈঠকখানায় প্রতীক্ষা করছিলেন। দেখলাম তার মুখখানা খুবই বিমর্ষ। শুদ্ধ কণ্ঠে আমাকে আহ্বান করে বসালেন। অনেক কথা হলো তার সঙ্গে। একই সঙ্গে আমরা ভোজনও করলাম। তার বৈঠকখানায় আমার রাত্রিবাসের ব্যবস্থা করা হলো। প্রত্যুষে উঠে প্রাতকৃত শেষ করে দেখি ভট্টাচার্য মহাশয় নিজেই এসেছেন আমাদের সঙ্গে করে ভুতুরে বাড়িতে যাওয়ার জন্য। বাইরে দেখি গ্রামের অনেকেই প্রতীক্ষা করছেন। বুঝলাম সারা রাত্রি সবারই দারুণ উৎকণ্ঠায় অতিবাহিত হয়েছে। ভট্টাচার্য মহাশয়কে সামনে রেখে আমরা দলবদ্ধ হয়ে সেই কুখ্যাত বাড়ির দিকে চললাম। বাড়ির সামনে এসে দেখলাম ভিতর থেকে সদর দরজা বন্ধ। বাইরে থেকে দরজায় ঘা দিয়ে অজয়ের নাম ধরে অনেক ডাকাডাকি করলাম, কিন্তু তার কোনো সাড়া পাওয়া গেল না। তখন অতি কষ্টে পাঁচিল টপকে ভেতরে ঢুকে বাইরে দ্বার খোলবার ব্যবস্থা করতে হলো। আমাদের বুকের ভেতরটা তখন ঢিপ ঢিপ করছে, পায়েও যেন আর জোর নেই। তবে কি সত্যিই কোনো দুর্ঘটনা ঘটেছে? তাই কি অজয়ের কাছ থেকে কোনো সাড়া এলো না? যাই হোক, ধানে পার হয়ে সিঁড়ি বেয়ে দালানে উঠলাম। সেখান থেকে দেখলাম ঘরের দরজা খোলা রয়েছে। তারপর আমরা সেই হল ঘরের মধ্যে ঢুকেই স্তম্ভিত হয়ে চেয়ে রইলাম। দেখলাম লম্বা লম্বা বাতি দুটো ইঞ্চি দুই পুড়েই নিভে গিয়েছে। তক্তপোষের বিছানো ফরাসে রয়েছে অজয়ের পিস্তল, সেই প্যাড ও ফাউন্টেন পেন, আর তক্তপোষের ওদিকের মেঝের ওপরেই পড়ে আছে অজয়ের সংজ্ঞাহীন দেহ। ভট্টাচার্য মহাশয় আর্তস্বরে বললেন, দেখুন কাণ্ড, ইচ্ছা করে ছেলেটা প্রাণ হারালো। বলতে বলতেই তিনি এগিয়ে গেলেন অজয়কে তোলবার জন্যে। আমরাও তাকে সাহায্য করতে ছুটে গেলাম। সবাই মিলে অজয়কে তুলে তক্তপোষের ওপর শুইয়ে দেওয়া হলো। সঙ্গে সঙ্গে হাতে মুখে জল দিয়ে সংজ্ঞা ফিরিয়ে আনবার চেষ্টা চলল। এই সময় বিছানায় রাখা সেই প্যাডখানার ওপরে আমার নজর পড়ল। অজয়ের হাতের লেখা তাতে রয়েছে। তাড়াতাড়ি সেটা তুলে নিয়ে পড়তে লাগলাম। অজয় কয়েক ছত্রে লিখেছে, সন্ধ্যা হতেই ঘরে দুটো মোমবাতি জ্বালিয়ে দিলাম, হাত মুখ ধুয়ে কিছু খেয়েও নিলাম। তারপর বিছানায় বসে মাসিক পত্রখানা খুলে একটা গল্প পড়তে আরম্ভ করলাম। খানিক পরে মিয়ালের গলায় একটা কান্না বাইরে থেকে ভেসে এলো। এত করুণ তার সুর যে বুকের ভেতরটা যেন শিউরে উঠল। সেই কান্না ক্রমশ ঘরের দিকে এগিয়ে আসতে লাগলো। মনে হলো বন্ধ দরজার উপাসে দাঁড়িয়ে সত্যিই কি যেন কাঁদছে। ঘরের দরজাটা ভেজানো ছিল, হঠাৎ খুলে গেল, আর সেই সঙ্গে কান্নার করুণ সুরটা ঘরের মধ্যে প্রবেশ করলো। অমনি তখন কি যেন কাঁদতে কাঁদতে ঘরে বড় দেয়াল আলমারির দিকে ছুটে গিয়ে আলমারির দুটো দরজায় জোর করে খুলে ফেললো, কিন্তু কাউকেই দেখতে পাচ্ছি না। অথচ কান্নাটা আলমারির কাছ থেকেই শোনা যাচ্ছে। সে কি বুক ফাটা কান্না! আমি ভয়ে ভয়ে রিভলভারটা তুলে আলমারির দিকে নিশানা করে বললাম, কি কাঁদে বল, নইলে এখনই গুলি করবো। এ কি আশ্চর্য! সত্যি একটা মূর্তি যে আলমারি গায়ে পিঠ দিয়ে দাঁড়িয়ে আছে। তার মুখখানা নারীর মুখের মতো, কিন্তু হাত দুটো খালি হাড়ের। সেই হাতে যেন কি আঁকড়ে ধরে রয়েছে। আরে আরে মূর্তি যে আমার দিকে এগিয়ে আসছে, আর কাঁদছেও না তো। চোখ দুটো যেন জ্বলছে, মুখখানায় মাংস, কিন্তু হাত দুটো খালি হাড়ের যে। নিশ্চয়ই ভূত, গুলি না করলে আমাকে হত্যা করবে। অজয়ের লেখা এখানেই শেষ হয়েছে। বোঝা গেল এই সময় সে গুলি ছুঁড়েছিল। রিভলভারটি পরীক্ষা করে দেখা গেল একটি টোটা কম, আর আলমারির পাশের দেওয়ালের অবস্থা দেখে বোঝা গেল যে গুলিটি সেখানেই পড়েছিল। কিন্তু এর পরে কি হয়েছিল সে তো এখনো রহস্যাবৃত, জানবার কোনো উপায়ই নেই। ইতিমধ্যে শুশ্রূষার ফলে অজয়ের নাক দিয়েও নিঃশ্বাস পড়ল। দু চোখের পাতাও অল্প অল্প নড়ে উঠল। তখন আমাকেই ক্যাম্পে ছুটতে হলো, এবং প্রকৃত ব্যাপারটা চাপা দিয়ে অজয় হঠাৎ অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছে এই কথা জানিয়ে ক্যাম্প থেকে স্ট্রেচার ও দুজন কুলি এনে অজয়কে ক্যাম্পের হাসপাতালে ভর্তি করে দিয়ে কতকটা নিশ্চিন্ত হলাম। ক্যাম্পের ডাক্তারকে অবশ্য চুপি চুপি ব্যাপারটা বলতে হয়েছিল। এরপর ভট্টাচার্য মহাশয়ের বাড়িতে ফিরে স্নানাহারও করা গেল। তারাও সাগ্রহে আমার প্রতীক্ষা করছিলেন। আহারাদির পর বৈঠকখানায় বসে অজয়ের সম্বন্ধেই আলোচনা হতে লাগলো।
তাকে জানালাম, ডাক্তারবাবু বলেছেন প্রাণের ভয় নেই, তবে মাথার গোলমাল হলেও হতে পারে। ভট্টাচার্য মহাশয় এবারে বললেন, কেমন, আমার কথা ফলল তো? এখন বাবাজি তোমার আগ্রহ নিশ্চয়ই ঘুচে গেছে, না তুমিও আবার শখ করে ওই বাড়িতে রাত্রিবাস করতে যাবে? কথাটা শুনে চমকে উঠলাম। নিজের সাহসের ওপরেও একটা অভিমান জাগলো। বললাম, দেখুন, আমরা এ যুগের ছেলে, চাকরি করি বলে মনুষ্যত্ব হারায়নি, কিন্তু যে আগ্রহ মনে জেগেছিল একজন তার জন্য বিপন্ন হয়েছে বলে আমি যদি আজ ভয় পেয়ে পিছিয়ে যাই, আপনি তখন আমাকে কাপুরুষ বলে অবজ্ঞা করবেন। আজকের পালা আমার, কালকের মতন আমাকেও যেতে হবে। কালকের মতো সব ব্যবস্থা আপনাকেই করে দিতে হবে, আর সকালে গিয়ে আমার সন্ধান আপনিই নিতে যাবেন, এই আশাটাও আপনার কাছে রাখি। ভট্টাচার্য মহাশয় এবং আর সকলে আমার মুখের একথা শুনে কিছুক্ষণ অবাক হয়ে চেয়ে রইলেন, কিন্তু দেখলাম আর কোনো আপত্তি করলেন না, বাধাও দিলেন না। আগের দিনের সেই দুই ভৃত্যকে ডেকে যথাযথ ব্যবস্থা করবার হুকুম দিলেন। বিকেলে যখন সেই বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম, সেই সময় ভট্টাচার্য মহাশয় বললেন, বাবা জীবন, তোমার বন্ধুর হাতিয়ারটা কিন্তু আমার কাছে আছে। মৃদু হেসে বললাম, আগে না, সেটা আপনার কাছেই বরং থাক। আমি আজ বিনা হাতিয়ারে এই ভূতের সঙ্গে বোঝাপড়া করতে যাব। আমার হাতিয়ারটাও আমি সুটকেসেই রেখে যাচ্ছি। কথাটা শুনে তিনি স্নিগ্ধ দৃষ্টিতে আমার দিকে তাকালেন শুধু। মনে হলো সেই দৃষ্টি দিয়ে তিনি যেন আমার অভিপ্রায়কে উপলব্ধি করবার চেষ্টা করছেন। সন্ধ্যার আগেই সে বাড়িতে প্রবেশ করলাম। ভৃত্য দুইজন ঘরগুলি পরিষ্কার করে বিছানাটি ঝেড়ে ঝুড়ে জল, খাবার, বাতি যথাস্থানে রেখে দিয়ে বিদায় নিয়ে চলে গেল। আমি এখন একা একাই ঘরগুলি ঘুরে দেখলাম। বাইরের দোরদালান, লম্বা রক, উঠান, একে একে প্রত্যেক স্থানটি দেখে পুনরায় হলঘরে ফিরে এলাম। তখন সন্ধ্যা হয়েছে, অন্ধকার গাঢ় হয়ে ঘনিয়ে আসছে। আমি একসঙ্গে দুটো বাতিই জ্বেলে দিলাম। এই সময় হঠাৎ আমার চোখে পড়ল দেওয়ালের সঙ্গে গাঁথা প্রকাণ্ড আলমারিটার দিকে। আমি ধীরে ধীরে এগিয়ে গিয়ে তার ডালা দুটো খুলে ফেললাম। ভিতরে তাকের তক্তাগুলো জীর্ণ হয়ে গেছে, এলোমেলোভাবে অনেকগুলি জিনিস রয়েছে। তার মধ্যে যেমন চুলের কাঁটা, ভাঙা চিরুনি, ময়লা পড়া নানা রকমের শিশি বোতল, বেতের চুপড়ি, এমন কত কি জিনিস। নিচের তাকে হাত দিয়েই তক্তাটা নড়ে উঠল। বুঝলাম তার নিচে একটা চোরা খুপড়ি আছে। বাতির আলোকে সেই খুপড়ির দিকে চাইতেই দেখতে পেলাম রঙিন ফক পরানো পুঁথির মালা দিয়ে সাজানো একটা মোমের পুতুল রয়েছে সেখানে। বেশ বড়সড় পুতুল। সেটি দেখলেই বুকের ভিতরটা ঝাঁত করে ওঠে। পুতুলটিকে নিবিষ্ট মনে দেখছি। এমন সময় বাইরে থেকে অত্যন্ত করুণ সুরে একটা নারী কণ্ঠ কেঁদে উঠল। ঝাঁ করে মনে পড়ে গেল অজয়ের হাতে লেখা ছত্রগুলি। তাড়াতাড়ি পুতুলটি যথাস্থানে রেখে তাকের তক্তাটি চাপা দিয়ে আলমারির দ্বার বন্ধ করলাম। কান্না তখনও বাইরে আরো গভীর হয়ে উঠেছে মনে হতে লাগলো। একটু আগে আমি যেমন সমস্ত বাড়িখানা ঘুরে ঘুরে দেখে এলাম, কান্নার শব্দও তেমনি ঘুরে ঘুরে বাড়িময় বেড়াচ্ছে। আমি তখন আলমারির কাছ থেকে সরে গিয়ে ফরেসের ওপর দাঁড়িয়ে দরজার দিকে চেয়ে রইলাম। একটু পরেই দরজার ওপাশে কান্নার স্বর সুস্পষ্ট হলো। পরক্ষণে দরজার দুটো পাল্লাই একসঙ্গে খুলে গেল, আর সেই সঙ্গে কান্নার শব্দ ঘরের মধ্যে প্রবেশ করলো। আমি অবাক বিস্ময়ে আলমারির দিকে চেয়ে রইলাম। বেশ বুঝতে পারছিলাম কান্না এখন ওইখানেই জমেছে। অজয় সত্য কথাই লিখেছিল তার প্যাডে। কি বুক ফাটা সে কান্না! একইভাবে আমি চেয়ে আছি আলমারির দিকে। হঠাৎ মনে হলো আলমারির গায়ে পিঠ দিয়ে এক নারী মূর্তি দাঁড়িয়ে আছে। তার মুখখানা মাংসল, কিন্তু হাত দুখানা মাংসহীন, অস্থিময়, ঠিক যেন নরকঙ্কালের দুটি হাত। সেই হাতের মধ্যে কি যেন একটা বস্তু ধরে রয়েছে। একটু পরেই সেই বস্তুটি আমি চিনতে পারলাম। একটু আগে আলমারির চোরা খুপড়ির মধ্যে ফ্রক পরা যে মোমের পুতুলটি দেখেছিলাম,
সেইটি অস্থিময় উভয় হাতে ধরে মাংসল মুখে মূর্তিটি কাঁদছে। বিস্ময়ে স্তব্ধ হয়ে আমি এই দৃশ্য দেখলাম। দু হাতে দু চোখ মুছে তারপর ভালো করে তাকিয়েও সেই একই দৃশ্যই দেখতে পেলাম। আমি তখন হাত দুখানি জড়ো করে সবিনয়ে সেই মূর্তিকে লক্ষ্য করে বললাম, মা, বুঝতে পেরেছি সন্তানের শোক তুমি আজও ভুলতে পারোনি। অতৃপ্ত মাতৃস্নেহ তোমাকে এইভাবে এখানে টেনে আনে প্রতি রাতে। আমাকে তোমার সন্তান মনে করে যদি সব বলো মা, আমি তোমার মুক্তির ব্যবস্থা করতে পারি। আশ্চর্য হয়ে দেখলাম মূর্তির কঙ্কালময় হাত দুখানিও এখন মাংসল হয়ে উঠেছে। পুতুলটি এখন স্পষ্ট দেখা যাচ্ছে। এখন আর তার মুখে কান্না নেই। কি সুন্দর কমনীয় সৌম্য মাতৃমূর্তি। মানুষের মতো মিষ্ট কোমল স্বরে তিনি বললেন, এতকাল পরে কে বাবা তুমি আমাকে মা বলে ডাকলে? আমার অনুকে হারিয়ে অব্দি এ ডাক তো আর শুনিনি বাবা। আমার কথা শুনতে চাইছো, আমাকে শান্তি দেবে বলছো, কিন্তু কেউ তো এ কথা বলেনি। কি সুখী না আমি ছিলাম একদিন। কোলজোড়া খোকা অনু বড় সাত তার খোকা নিয়ে খেলা করে। উনি কলকাতা থেকে এই খোকা কিনে আনেন। আমি তাকে অবাক করে দেব বলে আলমারির চোরা খুপড়িতে লুকিয়ে রাখলুম। তারপর ছুটলুম খোকাকে খুঁজতে। এ কি, খোকা কোথায় গেল? সে কি লুকিয়ে আছে? সে কোথায় লুকালো? খানিক পরে বাইরে গোলমাল শুনে ছুটে গেলুম। ওর কান্না বাজলো কানে। খোকারে, বাবারে, কি সর্বনাশ! কি হলো খোকার? ও কি, উনি যে তাকে বুকে করে আনছেন। হে ঠাকুর, কি করলে তুমি? উনি চিৎকার করে বললেন, খোকা তোমার খোঁজে বাইরে গিয়ে খালের জলে ডুবে যাই। তারপর তারপর আর কি, আমাদের আর কিচ্ছু নেই গো, সব শেষ, সব শেষ। আমি শুনতে শুনতেই অজ্ঞান হয়ে পড়ে যাই। যখন জ্ঞান হলো শুনলাম খোকাকে বুকে করে উনি চলে গেছেন, আর তিনি ফেরেননি। আমার অবস্থা বুঝতে পারছো? আমি আর সহ্য করতে না পেরে বিষ খেয়ে মরলাম। কিন্তু মরেও কি শান্তি পেয়েছি বাবা? নিত্য আমাকে আসতে হয় খোকার এই পুতুলটির আকর্ষণে। ওকে কোলে করলেই খোকার কথা মনে পড়ে। আমি তাকে দেখতে পাই, তাই অমন করে কাঁদি। কিন্তু কেঁদেও নিস্তার নেই বাবা। মাঝে মাঝে অবুঝরা আমাকে জ্বালাতে আসে, আমাকে মারতে চায়। তখনই প্রেতের প্রতি হিংসা ধক ধক করে জ্বলে ওঠে। কিন্তু তোমার মতো কেউ কি জিজ্ঞাসা করেছে বাবা কেন আমি কাঁদি? আমার কি দুঃখ? তুমি পারবে বাবা আমাকে শান্তি দিতে, আমার দুঃখ ঘোচাতে? কথাগুলো শুনতে শুনতে আমি অভিভূত হয়ে পড়েছিলাম। আর তো স্বর করে বললাম, হ্যাঁ মা, আমি তোমাকে শান্তি দেব, যাতে তুমি মুক্তি পাও সে ব্যবস্থাও আমি করব। তুমি মা তোমার নামগোত্র যদি আমাকে জানাও। কথা আমাকে শেষ করতে শেষ করছি আমাদের আজকের অভূতপূর্ব প্রস্তাবনা, শ্রী সুশীল কৃষ্ণ দাশগুপ্তের লেখা মাতৃস্নেহ। আমাদের আজকের গল্পের সূত্রধার সাথী। প্রধান চরিত্রে আমি দীপু, অজয়ের ভূমিকায় দেবরাজ,
সদানন্দ ভট্টাচার্যের ভূমিকায় কুশল, আমাদের স্পেশাল অডিও পার্টনার পিক্সাবে। গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আমরা আবারও ফিরে আসবো একটি নতুন গল্প নিয়ে।